পরপর ৩বার বাচ্চা নষ্ট হওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেখে আজ যখন আমাকে বলল আমি আর কখনো মা হতে পারবো না, আমি কথাটা শুনে মূর্তির মতন বসেছিলাম। একটু কাঁদিনি আমি। বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে নিজের মনের ভেতর বলে উঠলাম, আবির, এবার মুক্তি দিতেই হবে আমার। ভাবতে ভাবতে ডাক্তার আমাকে একটু ঝাড়ি দিয়ে বলে উঠল, মিসেস আবির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি খেয়াল ফিরিয়ে উত্তর নিলাম, জি, আমি শুনেছি। আপনার হাজব্যান্ড সাথে আসেনি কেন জানতে পারি? আমি একটু স্বাভাবিকভাবে উত্তর দিলাম, ওর আসলে আজকে অনেক বেশি ব্যস্ততা। একই রিপোর্ট বারবার আনতে আমি একাই তো যথেষ্ট। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। তারপর নরম গলায় আমাকে সান্ত্বনা দিতে লাগলো, শুনুন, এরকম কঠিন সময়ে মানুষ ভেঙে পড়ে, খুবই স্বাভাবিক। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু হাল ছাড়া যাবে না। উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে, আর একে অপরের সাথে থাকতে হবে। আমি চুপ করে শুনলাম। ডাক্তার রুম থেকে বের হব হব করে উঠছি। ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মিসেস আবির, আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে? আমি ঘুরে বললাম, জি বলুন। আচ্ছা, এমন কঠিন খবরে মানুষকে আমি কান্নায় গড়াগড়ি পর্যন্ত করতে দেখেছি চোখের সামনে, কিন্তু আপনার যে কোনো রিয়াকশানই দেখলাম না। জানতে পারি কেন? আমি অদ্ভুত রকমের হাসি দিলাম আস্তে করে। কান্নায় গড়াগড়ি করে যদি আমার দুর্ভাগ্যকে বদলানো পারতাম, তবে ফল না পাওয়া পর্যন্ত আমি মাথা সোজা করে উঠতাম না, মাটিতেই পড়ে থাকতাম। ডাক্তার সাহেব আবারও আমার দিকে তাকালো বিস্মিত চোখে। আমি মুখ ফিরিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। এলোপাথারি হাঁটছি পথের ভেতর। আবিরের অনেকগুলো কল আসলো, আমি ধরলাম না। সন্ধ্যার একটু আগ দিয়ে বাসায় পৌঁছালাম। দরজায় কলিং বেল দিতে শাশুড়িমা দরজা খুলে আমাকে জোরে প্রশ্ন করে বসলো, কী খবর বউ? ডাক্তার কি বলছে? আমি একটু দম নিয়ে উত্তর দিলাম, আমি মা হতে পারবো না কোনোদিন। শাশুড়িমা আমার উত্তর চেহারা এক্কেবারে কালো করে ফেললো। চোখ দুটো বেশ বড় বড় করে তাকালো আমার দিকে। আমি পরাজিত মানুষের মতো মাথা নিচু করে ঘরের ভিতরে ঢুকলাম চুপচাপ। নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকে রিপোর্টটা বিছানার উপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে পানির ট্যাপ ছেড়ে ধপ করে বসে পড়লাম মেঝের উপর। মনে হলো কেউ জানি আমার বুকের এপাশ ওপাশ পুরোটাই চিরে দিয়েছে। তীব্র যন্ত্রণা, ভয়ানক আর্তনাদ হচ্ছে ভেতরে, কিন্তু আমি কাঁদতে পারছি না। গত 2টা বছর প্রতিটি দিন কাঁদতে কাঁদতে বোধহয় চোখের পানি শুকিয়ে গেছে। আমি মা হতে পারবো না কখনো। আমার আবিরকে ধরে রাখার আর কিছুই থাকলো না। তাহলে সমস্ত অধিকার আমার ছেড়ে দিতে হবে। এই কথাগুলো আমাকে মরণ যন্ত্রণা যেন ভোগ করাচ্ছে। ওয়াশরুমের দরজায় কড়া নেড়ে উঠল জোরে, নীলা, নীলা, দরজা খোল, দরজা খোল। আবির ডাকছে এভাবে। আমি আবিরের সামনে কিভাবে যাব? আমার এখন মরণ হোক না। আবিরের বারবার দরজা ধাক্কানোর কারণে আমি গায়ে কাপড় পেঁচিয়ে বের হলাম। মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আবিরের সামনে। মাথা এক্কেবারে নিচু করে দাঁড়িয়ে থাকলাম। আবির আমার গায়ে হাত দিয়ে কেমন জানি একটা চিৎকার দিয়ে উঠল, নীলা, তোমার গা পুড়ে যাচ্ছে তো জ্বরে, কি হাল করে রেখেছো নিজের, বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ধরতে পারলাম না। মনে হচ্ছিল আমার শুধু শ্বাসটাই চলছে, আর কোনো অনুভূতি নেই। আবির কান্নার মতো করে উঠল, তুমি এমন করছো কেন নীরা? আমার তোমাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। আমি নিস্তব্ধ। আমার কথাগুলো হারিয়ে গিয়েছে যেন হঠাৎ। শুনতে পেলাম শাশুড়ি চেঁচামেচি ওই পাশে। পোড়ামুখীকে আগেও বলেছিলাম ও আমার ছেলেকে কিছুতেই দিতে পারবে না, তাও আমার ছেলের জীবন থেকে সরল না। এটা শুনে আবির চেঁচিয়ে উঠল, মা প্লিজ, তুমি চুপ করো, বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছুক্ষণ এভাবে থেকে মাথা উঁচু করে আবিরের চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে গলাটা একটু টেনে বললাম, আমি তোমাকে কিছুই দিতে পারিনি আবির, তোমাকে আমি নিজে হাতে বিয়ে দিতে চাই। আবির আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি মাথা উঁচু করে আবিরের চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি তোমাকে কিছুই দিতে পারিনি আবির, তোমাকে নিজে হাতে দ্বিতীয় বিয়ে দিতে চাই। কথাটি বলতে আমার গলা যেন পুরো ঢোকটা আটকে গেল। বুকের ভিতরে আসা কষ্টের নিঃশ্বাসটুকু যেন গলার নিচে বেঁধে থাকলো। আবির আস্তে করে আমাকে ছেড়ে দিল। তারপর আমার দিকে মুখ উঁচু করে তাকালো। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। আমাকে ডেকে উঠল ভারী কণ্ঠে, নীলা, আমার দিকে তাকাও। ওর কণ্ঠ শুনে আমি যেন আরও নিচের দিকে মুখ করে রাখলাম। আবির কয়েক মুহূর্ত যেন অপেক্ষা করলো আমার মুখের দিকে চেয়ে। আমার থুতনিতে হাত দিয়ে আলতো করে আমার মুখ তুলে ধরলো। আমি চোখ মুখ শক্ত করে আবিরের দিকে তাকালাম। আবিরের চোখে পানি ছলছল করছে, কিন্তু ওর চোখে পানি দেখে আমার বুক কাঁপলো না। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আবির আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। দেখেই বোঝা যাচ্ছিল ওর খুব কষ্ট হচ্ছে। যে কথা 2 বছর ধরে ওর মায়ের মুখ থেকে মাঝে মাঝে শুনে এসেছে, সেই কথাটা আমার মুখে প্রথমবার শোনার জন্য ওর জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু আমার যে কিছু করার নেই। আমিও যে নিরুপায়।
দুইজন এভাবে কিছুক্ষণ কাটিয়ে দিলাম। আবির হয়তো আমার কাছ থেকে কিছু শুনবে বলে আশা করছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি তো সেটা বলতে পারছিলাম না। বেশ কিছু সময় কেটে গেলে আবিরের মুখটা আস্তে করে নামিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল ঘরের বাইরে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওর চলে যাওয়া দেখে। বুকের ভেতর ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল ওকে চেঁচিয়ে বলে উঠি, আবির, আমি কথাটা বলতে বাধ্য হয়েছি গো। আমি সহ্য করতে না পারলেও আমার যে মনের কথাটা বলার যোগ্যতাটুকু নেই। ও চলে যাওয়ার পরে আমার নিজের মনের ভেতরে একটাই প্রশ্ন জাগলো, আচ্ছা, এত কিছু হচ্ছে অথচ আমার চোখ দিয়ে পানি পড়ছে না কেন? আমার মন আমাকে উত্তর দিল, বোধহয় গত 2 বছরে ক্ষণে ক্ষণে ফেলা অশ্রু ফোঁটাগুলো এখন শুকিয়ে গেছে। আমার মাথাটা কেমন জানি ঘুরে উঠলো। আস্তে করে বসে পড়লাম বিছানায়। ঘরের দরজা দিয়ে অন্ধকারে একটু বসে থাকবো ভেবে দরজা দিতে গিয়ে শুনতে পেলাম আমার শাশুড়ি মা আমার শ্বশুরকে ডাকছেন। আবিরের বাবা, অনেক তো হলো, বউ তো কখনো মাই হতে পারবে না। আমার ঘরের ছেলেমেয়েদের ডাক শুনতে পারবো না। এটার জন্য যতটা না খারাপ লাগছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার আবিরের কোলে কোনো সন্তান দেখে আমি মরতে পারবো না বলেই মা কেমন জানি কেঁদে উঠল। আমার শ্বশুর চুপ করে শুনছিল মায়ের কথা। মা আবারও কাঁদো কণ্ঠে বলে উঠল, তুমি ছেলেটাকে বের হওয়ার সময় ওর মুখের দিকে তাকিয়েছিলে? আমার ছেলে আর ছেলে নাই, তুমি যে করেই হোক আমার ছেলের মুখে হাসি ফোটাও, না হলে আমায় কিছু একটা হয়ে যাবে বলে আবারও কান্না। আমি দরজা আজরে ধরে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ আমার শ্বশুর বাবা আমাকে ডাক দিল বৌমা বলে। আমি বুকের ভেতর খচ করে উঠল। এত ভালোবাসার স্বামীর মুখে হাসি ফোটাতে, নিজের সারা জীবন হাসি বিসর্জন দিতে আমি কিভাবে যাই? আমার দম বন্ধ হতে যাচ্ছে যেন। আমি গলা অনেক জোরে টেনে, জি বাবা, আসছি বললাম। কাপড়টা পাল্টে মাথায় ঘোমটা দিয়ে মনটাকে পাথর করে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার শাশুড়ি মা তখনও কাঁদছে। তাকে সান্ত্বনা দেওয়া তো দূরে থাক, বলার মতো কিছু নেই। বাবা কথা উঠাতে একটু কাশি দিয়ে উঠল। আমি এক দৌড়ে গিয়ে টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম ছুটে। বাবাকে দিতে বললাম, বাবা আস্তে আস্তে পানি খেন, কাশি হয়েছে তো, গলার পানি আটকে যেতে পারে তাড়াহুড়ো করলেই বলে আমি পাশে দাঁড়িয়ে রইলাম। বাবা আমার মুখের দিকে কষ্টের সাথে মুগ্ধতা নিয়ে তাকালো। আমি একটু হাসি মুখ করে রাখলাম। বাবা আস্তে আস্তে পানি খেলো। তারপর বাবা আমাকে তার পাশে বসতে বললেন। আমি ধীরে ধীরে গিয়ে বসলাম। মায়ের মুখের দিকে তাকিয়ে খেয়াল করলাম মা আমার দিকে তাকাচ্ছেন না। কষ্ট লাগলো ভীষণ। বাবা আমার মাথায় হাত রাখলেন, রেখে কান্না শুরু করে দিলেন। আমি চুপ করে বসেই থাকলাম। আমার মুখ দিয়ে কিছু বের হবে না। আমার কষ্টের জন্য আমিই দায়ী। বাবা বললেন, মারে, এমন কঠিন সময়ের মধ্যে পড়ব সে কথা কখনো ভাবিনি। ক্ষতিটা সব থেকে বড় তোর হয়েছে। তারপরে আমরা স্বার্থপরের মতো শুধু নিজেদেরটাই। বাবা আর শেষ করতে পারলেন না, কান্না করতে থাকলেন। আমি তড়িঘড়ি করে বাবার হাত ধরে বসে পড়লাম মেঝেতে। কঠিন হয়ে ধীর গলায় বললাম, বাবা আপনি কাঁদবেন না। আমি আপনার ছেলেকে বলছি দ্বিতীয় বিয়ে কথা, ওকে আমি রাজি করাবো। এই কথা বলার সাথে সাথে আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, তুই সত্যি বলছিস বউ? আমার গলায় উত্তর আটকে আসছিল অভিমানে। ঢোক গিলে উত্তর দিলাম, হ্যাঁ। অনেক কান্নাকাটি পরে শাশুড়ি মায়ের মুখে হাসি ফুটল। আমি আর বসে থাকতে পারছি না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, আমি ঘরে গেলাম মা, আপনার ছেলেকে ঘরে আসতে বলি। শাশু একটু লাফ দিয়ে বলে উঠলে, হ্যাঁ বউ, তুই জলদি গিয়ে ডাক। আমি ঘরের দিকে এগোচ্ছি, কিন্তু হাঁটছি কীভাবে বুঝতে পারছি না। মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই। ঘরে ঢুকে দরজা দিয়ে ফেললাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ফোনটা হাতে করে আবিরকে ফোন লাগালাম। রিং হচ্ছে, আবির বারবার কেটে দিচ্ছে। 4-5 বার এমন কল দেওয়ার পর দেখি ফোনটা বন্ধ করে দিল আবির। আমার ভীষণ দুশ্চিন্তা হতে শুরু করলো। সাথে সাথে কি হচ্ছে, আবির কোথায় আছে? ও তো কখনো এমন করে না। আমি কাপা হাতে টেক্সট পাঠালাম, তুমি যেখানেই থাকো এক্ষুনি বাসায় চলে এসো। ফোন হাতে নিয়ে বসেই থাকলাম আমি। আবিরের ফোন আসলো না। সময় যত গড়াচ্ছে আমার দুশ্চিন্তা বাড়ছে। আমি আর বেশিক্ষণ অপেক্ষা না করে তড়িঘড়ি করে দরজাটা খুলে মাথায় ঘোমটা দিতে দিতে আবিরের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, আব্বা, আপনার ছেলের ফোন বন্ধ আসছে অনেকক্ষণ ধরে। ওর ফোন তো কখনো বন্ধ থাকে না, আপনি একটু দেখেন না আব্বা। আব্বা মুহূর্তে লাফ দিয়ে উঠে উত্তর না দিয়ে ফোন হাতে করে বাড়ির বাইরে চলে গেলেন। আমি বাসার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকলাম বাইরের দিকে তাকিয়ে। আমার বুকের ভিতর খুব জোরে জোরে ধুক 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 করছে। একটা সময় মনে হচ্ছে আমার ভেতরেরটুকু ছিঁড়ে বেরিয়ে আসছে। আধা ঘন্টা হয়ে গেল আব্বা এলো না ফিরে। আমি ওখানেই দাঁড়িয়ে বারবার আবিরের ফোনে ট্রাই করছি। ফোনটা তখনও বন্ধ। এত কষ্ট পাথর হয়ে থাকা আমার চোখের কোণে এবার বোধহয় পানি জমতে শুরু করলো। একবার বাইরে, একবার ফোনের দিকে
তাকাতে তাকাতে চোখ মুখ ঝাপসা হয়ে আসছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। তড়িঘড়িকে দেখি আব্বার কল। আমি এক মুহূর্ত দেরি না করে রিসিভ করে জিজ্ঞাসা করলাম পাগলের মতো, আব্বা, আপনার ছেলেকে পেয়েছেন? আব্বা ভীষণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, না রে মা, আবির বাড়ি গিয়েছে কি না এই শুনতে তোমাকে ফোন করলাম। আব্বার কথা শেষ না হতেই আমার চোখের পানি গাল গড়িয়ে পড়ল। আবির কোথায় তাহলে? আমি বোধহয় এবার আর নিজেকে ঠেকাতে পারবো না। ফোনটা হাত থেকে পড়ে গেল। আমার শাশুড়ি এতক্ষণ এখানে ছিলেন না। তিনি জানতেনও না কি হচ্ছে এদিকে। তার হাতে ফোন আর মুখে হাসি নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার অবস্থা থেকে খুব বেশি না একটু অবাক হয়ে আমাকে প্রশ্ন করলো, কি হয়েছে রে বউ? আমি তো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। যদি আমি ওনার আজকে অবধি মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি, কিন্তু কিছুক্ষণ আগে থেকে ওনার কাছে কিছু বলার মতো আশা আমি খুইয়ে দিয়েছি। চোখের পানি গোপন করতেই আমি মাথা নিচু করে আস্তে আস্তে দেওয়াল ধরে উঠে আমার ঘরের দিকে গেলাম। গিয়ে আমার বিছানার পর আশ্রে পড়ে কাঁদতে লাগলাম। আবিরের কি হলো? আবির কোথায় গেছে? এসব প্রশ্ন আর অজানা ভয়ে আমার প্রাণটা বোধহয় যায়। আমি ভালো করে কাঁদতে পারছি না মনে হচ্ছে। আমি কি করব? কি করলে সব ঠিক হবে? আমার ক্ষমতা থাকলে এরকম কখনোই হতো না। আমার মনে হচ্ছে আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। আমি হাঁপছি উঠছি নিজের নিঃশ্বাসের সাথে। আমার মুখ দিয়ে আবির নামটা উচ্চারণ হয়ে কেমন জানি গোঙানির মতো আওয়াজ আসছে। হঠাৎ পেছন থেকে কারো পায়ের আওয়াজ কানে আসলো। আমি চট করে ঘুরে পেছনে তাকালাম। দেখি আবির এসে দাঁড়িয়েছে। আমি তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে আবিরকে জড়িয়ে ধরলাম। সে কি কান্না ওকে জড়িয়ে ধরে। জিজ্ঞাসা করতে পারছিলাম না, তুমি কোথায় ছিলে? শুধুই কাঁদছিলে। আবির চুপ করে আমাকে ধরে দাঁড়িয়ে আছে। আমার অবস্থা খারাপ হচ্ছে দেখে আবির আমাকে খুব দরদ কণ্ঠে আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে বলল, চুপ, যাও নীলা। এই তো আমি ওর কথা যেন শুনতেই পাচ্ছি না। মনে হচ্ছে ওকে এভাবেই রাখি সারা জীবন। ধরে রাখার কথা মনে হতেই আমার সব মনে পড়ে গেল। আমি না এক নিমেষে কেমন জানি কান্না থামিয়ে দিলাম। কয়েকবার বুক টেনে নিঃশ্বাস নিয়ে আমার বুকের ভেতর থেকে আস্তে আস্তে আমার মাথাটা সরিয়ে নিলাম। হাত দিয়ে চোখের পানি মুছে আস্তে করে বিছানার উপর বসালাম। ভাঙা গলা আবিরকে প্রশ্ন করলাম, কোথায় ছিলেন এতক্ষণ তুমি? আবির আমার সামনে মেঝেতে বসে পড়ে উত্তর দেওয়ার আগে বসার পরে উত্তর দিল, আমি ছিলাম তো এক জায়গায়। তোমার ফোন বন্ধ ছিল কেন? ইচ্ছে করেই করেছিলাম। প্রচণ্ড অভিমান ভরে ওর মুখের দিকে তাকালাম। ইচ্ছে করেই এত বড় শাস্তি দিল? আবির গলা কঠিন করে বলল, তুমি নিজেকে কত বড় শাস্তির মুখে ঠেলে দিচ্ছ সেটা বোঝাতে চেয়েছিলাম। আমি চুপ করে মাথা নামিয়ে ফেললাম। আবির আমার পায়ের কাছে এগিয়ে এসে হাত দুটো ধরে বলল, যে মানুষটা জেনে বুঝে কিছুক্ষণ আড়ালে থেকে বলে নিজের এই অবস্থা করে ফেলেছ, সেই মানুষটাকে আরেকজনের জন্য করে সারা জীবনের জন্য পর করে তুমি বাঁচবে কি করে ভেবেছ একবার? চরম সত্যটাকে আবিরের মুখে শুনে আমি যেন একেবারে স্তব্ধিত হয়ে গেলাম। একবার মনে হলো আবিরের কাছে অবুঝ, একবার আবদার করে বসি, চলো না আবির, এসব কিছু ছেড়ে দুজনে মিলে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে অন্যরকম পৃথিবী থাকবে দুজনের, যেখানে কোনো অভিযোগ নেই আর যোগ্যতার বিচার থাকবে না। ভাবতে আমার শাশুড়ি মায়ের ডাক শোনা গেল, আবির, একটু এদিকে আয় তো বাবা, তোর সীমা মামি একটু তোর সাথে কথা বলবে। আমার বুকের ভেতর কে জানি বর্ষা দিয়ে একটা ফাল করে দিল। কারণ সীমা মামির এক আত্মীয় আছে যাকে আমার আগে পছন্দ করা হতো আবিরের বউ হিসাবে। বুঝতে বাকি রইল না আমার মানুষটাকে আমার থেকে দূর করার কাজ শুরু হয়ে গেছে। আমি আমার মনের কথা মনের মাঝে দাফন করে দিয়ে একটু কঠিন গলায় উত্তর দিলাম, সময় হলে ঠিক পেরে যাবে। সামনে আছি বলেই পারছি না, দূরে গেলে ঠিক পারবো। উত্তরটা কী যে যন্ত্রণার, কিন্তু আমার গলা একটু কাঁপল না। আবির আমার মুখের দিকে অসহায়ের মতো ফ্যাল করে তাকিয়ে থাকলো। এক বড়সড় নিঃশ্বাস নিয়ে আমাকে প্রশ্ন করলো এক্কেবারে নরম গলায়, মেনে নিলাম তুমি পারবে। একটা বার ভেবেছো আমি পারবো কিনা? আমি আরও কঠিনভাবে উত্তর দিলাম, নতুন মানুষ তোমার জীবনটাকে পরিপূর্ণ ভরিয়ে দিবে, তোমার না পারার কি আছে? কথাটা বলতে না বলতে আবির আমার হাত ছেড়ে দিল। আমি সাথে সাথে ওর মুখের দিকে তাকালাম। প্রচণ্ড অন্যরকম লাগছে ওর চেহারা, খুব কঠিন আর মায়াহীন। আমাকে রেখে উঠে দাঁড়ালো আর বলল, ঠিক আছে, তাই হবে। তোমার আর মায়ের কথা আমি রাখবো। আমার চোখ দিয়ে বোধহয় পানির শেষ ফোঁটাটা গড়িয়ে পড়ল। ঢোক গিলতে কষ্ট হলো। পাথরের মতো বসে থাকলাম। আবিরের পাশের ঘরে মায়ের কাছে চলে গেলাম। আমার বুকের ভেতরটাও কেমন জানি ফাঁকা লেগে উঠল। বুঝতে পারলাম না এখানে আর থাকাটা আমার দায় হয়ে যাচ্ছে। আমি তো রাজিই হয়ে গেলাম। আমার এই ঘরে আমাকে আর কোনো দরকার নেই। মৃত্যুর মতো কঠিন এই সত্যটাকে মেনে নিতে নিজের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু দম নিতে চাই। বিছানার উপর ফেলে রাখা আবিরের ফোনটা থেকে আমার বাবার ফোন দিলাম। বাবা রিসিভ করার সাথে সাথে গলা টেনে বললাম, বাবা, তুমি এক্ষুনি একটু আসো এই বাড়িতে। বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি আমার বাবা কি বলবে, কিন্তু এখন উত্তর দেওয়ার সময় নেই।
আমার তো এখন বিদায় নেওয়ার সময়। বিদায়ের কথা মনে হতেই মনে পড়ল বিয়ের দিন। আমার মা আমাকে বলেছিল, আজ তুমি যে ঘরে যাচ্ছ সে ঘরটাই তোমার আসল পরিচয়। লাল কাপড়ে ঢুকবে আর সাদা কাফনে ফিরবে। মায়ের কথাটা হয়তো পুরোপুরি সত্যি না হলেও তার অভাগী মেয়ের বেলায় কিন্তু একেবারে তো মিথ্যে নয়। আমি তো লাশ হয়ে বের হব, ঠিক এক্কেবারে জীবন্ত লাশ। আবির ঘরে ঢুকলো, আমার দিকে তাকালো না। আমি নীরব অভিমান নিয়ে বললাম, আমার এখানে আর কোনো প্রয়োজন নেই বোধহয়। আমি চলে যাচ্ছি। যে মেয়ে তোমার ঘর আলোকিত করতে পারবে তাকেই ঘরে এনো। আবির কথাটা শুনে চুপ করে থাকলো, তারপর বলে উঠলো, তুমি যেহেতু জানোই আমি তোমাকে ছাড়া ভালো থাকবো, সুতরাং আমার কিছু বলার নেই। এই কথা শোনার সাথে সাথে আমার বুকের ভেতর পাহাড় সমান অভিমান জমলো। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! আমাকে একটাবারও ঠেকাতে চাইলো না আবির। কথাটা মনে হতে আমার চোখ মুখ ঝাপসা হয়ে আসা শুরু হলো, চোখের পানি গাল বেরিয়ে পড়লো। বুকের ভেতর জমা ভীষণ ভারী যে নিঃশ্বাস ফেলতে গিয়ে শব্দ করেই ফেললাম। আবিরের সাথে সাথে পেছন ফিরে আমার পাশে বসে পড়ল। আমি চোখ মুখ শক্ত করে নড়ে চড়ে বসলাম আর আমার মাথায় একেবারে নিচু করে রাখলাম, কারণ আবিরের দিকে তাকালে আমার চোখের পানি আর ঠেকানো যাবে না। আমি যে প্রচণ্ড দুর্বল সেটা প্রকাশ পেয়ে যাবে। আবির আমার পাশে বসে বোধহয় আমাকে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করছে। কিছুক্ষণ পর আবির আমাকে বলে উঠল, জানো নীলা, আমার জীবনে এমন সময় আসতে পারে এমনটা কখনো ভাবিনি। আমি সবার মাঝে তোমার সাথে করে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। মা বাবা এই বাড়ির বুড়ো বুড়ি হয়েছে, আমিও তোমার হাত ধরে এই বাড়িতে বুড়ো হতে চেয়েছিলাম। আচ্ছা, জীবনটা এত জটিল হয়ে গেল কেন বলতে পারো? আমি বোবার মতো থাকলাম, কোনো উত্তর দিলাম না। আবির আবার বলতে শুরু করলো, আমাকে ছেড়ে তোমার থাকার কষ্ট বোঝানোর জন্য যে আমি তখন চলে গিয়েছিলাম, বিশ্বাস করো যতটুকু সময় আমি বাইরে ছিলাম আমার দম বন্ধ লাগছিল। ছটপট করেছি, কখন বাসায় যাব, কখন তোমার কাছে আসবো। বাবা যখন আমাকে পথের ভেতরে দেখে ধমক দিয়ে বলল, ঘরের বউ পথ চেয়ে আছে, অসহায়টাকে আর কষ্ট দিস না, তখন থেকে আমি খুশি মনে আমার কদম এগিয়েছিলাম তোমার দিকে, যে বোধহয় আমাকে দেখলে তুমি বলে উঠবে আমি পারবো না আবির তোমাকে নিজের থেকে দূরে করতে। দুজনে মিলে দুজনের খেয়াল রাখি বাকি জীবনটা পার করে। আমি আশা করে থাকলাম, অথচ তুমি একটা বড় বললে না নীলা, তোমার আর মায়ের মাঝে আমাকে বলি করলে। কথাগুলো বলে আবির আমার মাথায় হাত রাখলো। তুমি যেখানেই থাকো নীলা, মনে রেখো আবির তোমাকে নিজের থেকে দূর করেনি, তুমি নিজে আবিরকে পর করেছিলে। শেষের এই কথাগুলো যেন আমার বুকের ভেতরটাকে চিরে দিচ্ছিল গভীরভাবে। আমি প্রথমবার আমার অশ্রুসিক্ত চোখ জোড়া বন্ধ করে উপরওয়ালার কাছে মনে মনে আর্তনাদ করে উঠলাম, হে খোদা, আমাকে মরণ দাও, আমি যে আর সহ্য করতে পারছি না। আবির আমার দিকে হয়তো আর তাকালো না। হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠলো। আমি বুঝতে বাকি রইল না আমার বাবা এসেছে। বাবার উপস্থিতি বুঝতে পেরে আমার কষ্ট লাগলো, সব লাগামহীন হতে চললো। ছেলেবেলার মতো কান্না করে বাবার কাছে নালিশ করতে ইচ্ছে করলো, আবিরের জন্য আবদার করতে ইচ্ছে করলো। আমার শাশুড়ি এলেন আমার ঘরে, তখন আমার কেন জানি নড়তে পারলাম না। তিনি এসে আমার মাথায় আলতো করে হাত দিয়ে বললেন, এমন লক্ষ্মী বউ পাওয়া যায় না রে, তুই তো অনেক করলি এই সংসারটাকে, কটা দিন ঘুরে আয় বাবার বাড়ি থেকে। আবিরের বিয়ের ব্যাপারে ঝামেলা শেষ হলে আমি তোর জন্য যা যা করার সব করব। তাকে অনেক দোয়া করিস, তুই ভাবিস না বউ। আমি মাথা নাড়ালাম, আমি তো এমনিতেই চলে যেতাম, মা এভাবে আমাকে না বললেও পারত। আমি ভাঙা গলায় মাকে শুধু বললাম, আমার জন্য দোয়া করতে হবে না মা, আমার ভাগের দোয়াটুকু আপনার ছেলের জন্য করবেন। কষ্ট, অভিমান এবার আমার আত্মসম্মানের জায়গা নিল। চোখ মুখ মুছে আমার ঘর থেকে বের হলাম। বের হওয়ার আগে একবার ভালো করে পুরো ঘরটুকু দেখে নিলাম। কষ্টগুলো বুকের ভিতরে খুঁজছে, কিন্তু একটুও চোখের পানি ফেলবো না। জলদি করে আমি ঘর থেকে বের হলাম। ডাইনিং রুমে আমার আব্বা, শ্বশুর আব্বা আর শাশুড়ি মা বসেছিলেন। আবির নেই। বাবা আমাকে দেখে ছুটে এলেন। আমাকে এক ঝলক দেখে বাবার চেহারার রং বদলে গেল। কপালে মাঝে পুরোটাই ভাঁজ পড়লো চিন্তার। আমার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম, তবুও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। বাবা প্রচণ্ড দরদ মিশিয়ে আমার মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, বাড়ি যাবি মা? আমি ছেলে মানুষের মতো মাথা নাড়লাম। বাবা বললো, ব্যাগ গুছিয়ে না। আমি বললাম, কিছু নেব না বাবা, শুধু আমাকে নিয়ে চলো তোমার সাথে। কি হয়েছে মা, আমাকে বল। সব বলবো বাবা, আগে আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও। আমার বাবা প্রচণ্ড আঘাত দিয়েছিল, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। হাত এগিয়ে দিল বাবা। আমি ধরে নিলাম ছোটোবেলার মতো। তারপর আমার হাত ধরে আমার শ্বশুর শাশুড়ির কাছে কড়া গলায় বিদায় নিল। আমার মেয়েকে নিয়ে যাচ্ছি বেয়াই সাহেব। আমার শ্বশুর মাথা নিচু করে রাখলেন। আমি আস্তে আস্তে আব্বার কাছে গেলাম, ভারী কণ্ঠে বললাম, আসি আব্বা। আব্বার চোখের পানি চলে আসলো, সেও কিছু বলতে পারল না। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে ইশারায় বোঝালাম আমি চলে যাচ্ছি। তিনি একটু হাসি মুখ রাখলেন। আবির বাড়ি নেই, হয়তো আবিরের সাথে আমার দেখা হবে না। আমি বাবার হাত ধরে দরজার বাইরে চলে এলাম, পেছন ফিরে একবারও তাকাইনি। এক পা করে এগোচ্ছি, আমার নিঃশ্বাস তত ছোট হয়ে আসছে। পাগলের মতো হন্যে হয়ে আবিরকে
খুঁজছিল চোখ জোড়া, কিন্তু কোথাও পেল না। আমার আবিরকে দেখার অধিকার হারানোর আগে একটা বার ওকে প্রাণ ভরে দেখতে চেয়েছিলাম, হলো না। গাড়িতে উঠে জানলার বাইরে মাথা বের করে রাখলাম, চোখে শুধু আবিরের ছবি আর সাথে চোখের পানি। বাবা মাঝে মাঝে আমার মাথায় হাত বুলাচ্ছে, আমার অবস্থা থেকে হয়তো কথা বলার সাহস পাচ্ছিল না, আমাকে সময় দিচ্ছিল। অবশেষে বাসায় পৌঁছলাম। গাড়ি থেকে নেমে আমি সোজা আমার ঘরে গেলাম। মা আমাকে দেখে আমার পিছু পিছু ছুটে এলেন। আমার অবস্থা দেখে মা ভয়ে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরেন। আমি জীবন্ত লাশের মতো হয়ে থাকলাম। আমাকে বুকের ভেতর করে নিয়ে বিছানায় বসলো। অনেক প্রশ্ন করছিল বোধহয়, কিন্তু কোনো আওয়াজ আমার পর্যন্ত আসছিল না। আমি বোধহয় দুনিয়াতে নেই। আমি ধূপ করে মায়ের কোলে শুয়ে পড়লাম। অনেক বড় করে নিঃশ্বাস নিলাম। ক্লান্ত চোখের পাতা হুট করে বন্ধ হয়ে গেল। ঘুমের মধ্যে কাঁপুনি হচ্ছে প্রচণ্ড শরীরে। আমি বুঝতে পারছিলাম কেউ খুব শক্ত করে আমাকে চেপে ধরেছে কম্বল দিয়ে। তবুও আমি তাকাতে পারছি না। অনেক পরে চোখ খুলে দেখি আবির আমার সামনে বসে আছে, আমার দিকে একভাবে তাকিয়ে। আমি বিশ্বাস না করেই ভাবলাম স্বপ্ন। তার মাঝে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন আবির? তোমার একলা অধিকার নিয়ে শেষবার তো আবির আমার সামনে বসে আছে, আমার দিকে এককভাবে তাকিয়ে। আমি বিশ্বাস না করে ভাবলাম স্বপ্ন, কিন্তু না, এটা স্বপ্ন না, সত্যি আবির আমার সামনে। তবুও কেন জানি ঘোর উঠে বসতে পারছিলাম না। ঘোরের মাঝে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন আবির? তোমার একলা অধিকার নিয়ে শেষবার তোমার আবির দেখতে এসেছে। আমি মুখ ঘুরিয়ে নিলাম। অভিমান আর বুক চাপা কষ্টে আবির কিছু বলল না। আমিও নিশ্চুপ। অনেকক্ষণ আমাকে দেখছিল। তারপর হঠাৎ কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমি চলে যাচ্ছি নীলা। বলে এক মুহূর্ত দাঁড়ালো না। ওকে এক নজর দেখতে পারলাম না। আবির চলে গেল। এবার আমি তাকিয়ে থাকলামও না। যেখানে বসেছিলাম সেখানে দুমড়ে মুচড়ে পড়ছিলাম নিজের ভিতরে। আমি যেন বিছানাতেই পড়ে থাকলাম। আমি পুরোটা দিন রাত এভাবেই কাটলাম। এক ফোঁটা স্থির হতে পারিনি। ভেতরে ক্ষণে ক্ষণে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম। বাবা মা আমার ঘরে আসছিল না। হয়তো আমার অবস্থা সহ্য হচ্ছে না তাদের চোখে। কখনো রাত হলো, কখন সকাল হলো, সেদিন কিছুই টের পাইনি। বিছানায় শুয়ে ছটপট করতে করতে যখনই নিঃশ্বাস আটকে যাওয়ার মতো হয়েছে, তখনই আমি হুড়মুড় করে উঠে পড়েছি। বিছানায় বসে দেওয়ালের দিকে ফ্যাল করে তাকিয়ে থেকেছি। পরদিন সকালে মা আমার ঘরে এলো ফোন হাতে নিয়ে। আমাকে ইশারাই করলো কথা বলতে। আমি অবাক হয়ে ফোনটা আস্তে করে কানে ধরলাম। কণ্ঠ শুনে বুঝতে পারলাম আমার শাশুড়ি। কেমন আছিস বউ? প্রশ্নটা সোজা বুকের ভিতরে গিয়ে লাগলো। বলতে চাইলাম আমার যেমনটা থাকা প্রাপ্য ছিল তার চেয়ে ভয়ঙ্কর খারাপ। এই কথাটা উত্তর না দিয়ে নিজেকে সামনে নিয়ে বললাম, আপনি কেমন আছেন মা? আব্বা কেমন আছে? তিনি একটু টেনে বলেন, আমি তো ভালোই আছি টুকটাক, কিন্তু তোর আব্বা বোধহয় একটুও ভালো নেই। শ্বশুর আব্বা বরাবরই আমার ভীষণ প্রিয় একজন মানুষ ছিলেন। যতটা সময় আমি বাড়িতে ছিলাম নিজের বাবার মতোই তাকে যত্ন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে কেন জানি তার পুরো খবরটুকু নিতে পারলাম না। আমি চুপ করে থাকলাম। কয়েক সেকেন্ড যাওয়ার পর শাশুড়ি মা বলে উঠলেন, আচ্ছা বউ, যে কারণে তোকে ফোন করেছিলাম, একবার একটু এই বাড়িতে আয়। তোর জিনিসপত্রগুলো আমি একলা চিনে গোছাতে পারছি না। কথাটা শুনে আমার চোখ জ্বালাপোড়া করে কান্না চলে এসলো। মা বললোটা কি আমাকে? তীব্র অভিমান কণ্ঠ নিয়ে আমি বলে উঠলাম, আমি আসছি মা। বলে আমি ফোন রেখে দিলাম। ফোনটা ধরে রাখতে পারলাম না। আমার মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে অঝরে কেঁদে ফেললাম। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সব ঠিক হয়ে যাবে মা, ধৈর্য ধর। আমি চুপচাপ চোখের পানি ঝরাতে লাগলাম। তারপর চোখের পানি মুছে নড়ে চড়ে বসে সাথে সাথে উঠে পড়লাম আর মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমি একটু আবিরের বাসায় যাচ্ছি, একটু কাজ আছে। মা আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলল, তারপর মাথা নেড়ে সায় দিল। ভুরু কুচকে বলল, সাথে করে তোর বাবাকে নিয়ে যা। আমি সোজা না করে দিলাম। বললাম, বাবা এমনিতে অনেক কষ্ট করতেছে, বাবাকে বলতে হবে না, আমি কাজটা কমপ্লিট করে ঠিক চলে আসব। মা আমার উত্তরের পরে আর কিছু বলল না। আমি কাপড় চেঞ্জ করে বাসা থেকে বের হতে গেলাম। মা আমাকে পেছন থেকে ডেকে বলল, সাবধানে যাস মা, আর তাড়াতাড়ি ফিরে আসিস। আমি পেছন দিকে মুখ ঘুরিয়ে করুণ কণ্ঠে বলে উঠলাম, চিন্তা করো মা, এখানেই তো আমাকে থাকতে হবে, ঠিক ফিরে আসবো। বলেই বের হয়ে গেলাম। গাড়ি আমাকে নামিয়ে দিল শ্বশুরবাড়ি থেকে 20 কদম দূরে। হেঁটে যাব, অথচ আমার পা এগোচ্ছিল না। একটু একটু দীর্ঘশ্বাস ফেলছি আর সামনের দিকে এগোচ্ছি। অবশেষে বাসার দরজায় পা রাখলাম। মনে হলো আমার ভেতরে কেউ বিশাল ওজনের কিছু দিয়ে রেখেছে, যার ভারে আমি সোজা হতে পারছি না। দরজায় কড়া নাড়তে আবির দরজা খুলো। আবিরের চোখে মুখে প্রচণ্ড বিষাদের ছায়া। খুন জোরে মোচড় দিয়ে উঠল বুকের ভিতর। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এই ভয়ে চোখ নামিয়ে ফেললাম নিচে। ব্যাপারটা খেয়াল করে বলে উঠল, আমি খুব ভালো আছি নীলা, জানো তো, আর তুমি একটুও ভালো নেই, এটা বুঝেছো তো? আমার বুকটা কেঁপে উঠলো কথাটা শুনে। কষ্টে আমার ঠোঁট নড়ে উঠল, কিন্তু কথা বের হলো না। একটু চুপ থেকে আস্তে করে বলে উঠলাম, মা আমাকে কাপড় গোছানোর জন্য আসতে বলেছিল। আমি তড়িঘড়ি করে সামনে থেকে সরে গেল। আমি মাথাটা নিচু করে বাসার ভিতরে ঢুকে পড়লাম। কাউকে দেখতে পাচ্ছিলাম না।
মা অথবা আব্বা বলে ডেকে উঠবো, আওয়াজ বের হচ্ছে না গলা দিয়ে। পেছন থেকে আবির বলে উঠলো, আব্বা মা দুজনে তাদের ঘরে। আমি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা আব্বা মার ঘরের সামনে গিয়ে নক করলাম দরজায়। সাথে সাথে আব্বার খুশি কণ্ঠ দিয়ে চেঁচিয়ে বলল, মা তুই এসেছিস? একটু ভালোবাসার ডাক শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আমি গলা টান করে উত্তর দিলাম, জি আব্বা বলে ঘরের মধ্যে ঢুকলাম। দেখি বিছানায় শাশুড়িমা শুয়েছেন, আব্বা মায়ের মাথার কাছে বসে আছেন। দুজনে আমার দিকে একভাবে তাকিয়ে আছে, দুজনের চোখের পানি। আমি তড়িঘড়ি করে কাছে গেলাম, দেখি মায়ের চোখ রক্তবর্ণ হয়েছে, সারা মুখ কেমন জানি ফোলা ফোলা হয়ে। আমার ভয় করে উঠল। মায়ের পাশে গিয়েই মায়ের একটা হাত আলতো করে ধরে নিলাম। ভয় পাওয়া গলায় আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা মায়ের কি হয়েছে? আব্বা প্রচণ্ড মায়া করে আমার দিকে তাকালো, উত্তর দিল না। আমি মায়ের মুখের কাছে মুখ নিয়ে দরদ ভরা কণ্ঠে একের পর এক প্রশ্ন করতে লাগলাম, মা ও মা কী হয়েছে আপনার? আমি তো কিছুই বুঝছি না, আপনি এভাবে শুয়ে আছেন কেন? আব্বা উত্তর দিচ্ছে না কেন? মায়ের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়লো, মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ওনার, প্রচণ্ড মায়া হচ্ছে মাকে দেখে। আমি অধৈর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলাম ভয়ে। আমার কান্না দেখে মা আস্তে আস্তে উঠে বসতে গেল। আমি কান্না ভেজায় মায়ের পিঠের নিচে হাত দিয়ে উঠে বসতে সাহায্য করলাম। খেয়াল করছিলাম মা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে। পুরোটা বসানোর পরে মায়ের হাতের তালু নিজের হাতের ভেতরে নিয়ে মেসেজ করতে করতে আবারও জিজ্ঞাসা করলাম। কিছুক্ষণ আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে উঠল। আমার আরও খারাপ লাগলো, মা এভাবে কাঁদছেন কেন? আমার আরও একটা হাত টেনে নিয়ে দুই হাতের ভেতরে হাত রেখে কাঁদছে। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে আব্বাকে জোর গলায় বলে উঠলাম, আমার প্রাণ যাচ্ছে আব্বা, মায়ের কি হয়েছে আমাকে বলুন। আব্বা আমার দিকে সম্ভবত সর্বোচ্চ পরিমাণ মায়া নিয়ে বলে উঠল, কাল তুই চলে যাওয়ার আগে আবিরের ঘরে গিয়েছিল তোর মাকে বোঝাতে, কিন্তু বিয়ের কথা বলতে আবির ওর মায়ের কাছে হাত জোর করে বলে, মা দোহাই লেগে আমার, তুমি আর একটা বারও বিয়ের কথা বলবে না। তখন তোর মা বোঝাতে চায়নি। তুই চলে যাওয়ার কিছুক্ষণ পর আবির বাসায় ফেরার পর থেকে আবির ছোটদের মতন শুধু কেঁদেই গিয়েছে। একসময় তোর অবুঝ শাশুড়ি মা রেগে গিয়ে ওকে বলে বসলো, ভবিষ্যতের কথা ভেবে এমন করার দরকার নেই। তখন আবির কাঁদতে কাঁদতে বলছিল, নীলার পেটে শেষবার যে 2.5 মাসের বাচ্চা ছিল তখন তোমার টাইফয়েড ছিল মা। একদিন তীব্র জ্বরে তোমার ছিল না, হাত পা ছুটছিল যে, তোমার আশেপাশে কেউ ছিল না। তোমাকে সামলাতে গিয়ে নীলা মেঝেতে পড়ে গিয়েছিল। ওইবারে তো নীলার অ্যাবর্শন করা হয়েছিল। ডাক্তার তখনই বলেছিল এবার ক্ষতিটা সর্বোচ্চ হয়েছে। নীলা কষ্ট পাবে বলে আমি ওকে কিছু বলিনি। আমি সব জানতাম। চেষ্টা করেও যখন বাচ্চা হচ্ছিল না, ও নিজেই গিয়েছিল ডাক্তারের কাছে। সত্যিটা ও শুনবে এই ভয়ে আমি ডাক্তারের কাছে পর্যন্ত যাইনি সেদিন ওর সাথে। ভেবেছিলাম নীলা বাসায় আসলে আমি সব ঠিক করার চেষ্টা করব, কিন্তু দেখো না সব কিছু যেন শেষ হয়ে গেল মা। তারপর থেকে তো শাশুড়ি এভাবে কাঁদছে বলে আব্বা হাউমাউ করে কেঁদে উঠল আর আমার পাশে বসে আমার মাথায় হাত রাখলো। আমি থ হয়ে শুনছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। মায়ের হাতের মধ্যে থেকে আমি আমার হাত সরিয়ে নিলাম। মা অসহায় দুর্বলের মতো আমার দিকে তাকিয়ে থাকলো। আমি উঠে দাঁড়িয়ে মায়ের এক্কেবারে দাঁড়িয়ে মাকে বুকে জড়িয়ে ধরলাম। মা সাথে সাথে আমার বুকে আশ্রে পড়ে কান্না শুরু করে দিল। ফোপাতে ফোপাতে বলে উঠলো, আমাকে মাফ করে দেবো। আমি কাঁদতে কাঁদতে মায়ের মাথায় হাত বুলিয়ে বললাম, মা আপনি একটুও কাঁদবেন না, আমার ভাগ্যে এমন ছিল, তাছাড়া আর কি করার। আমি মা আর আব্বাকে এভাবে অনেকক্ষণ ধরে কাঁদলাম। আব্বা মা অসুস্থ হয়ে যেতে পারে ভেবে আমি অনেক কষ্টে দুজনকে থামালাম। সবাই কিছুক্ষণ চুপ করে থাকলাম। মা আদো আদো বলে উঠল, আবিরের বাবা তুমি ওঠো, জলদি বউয়ের বাবার বাড়িতে খবর পাঠাও। আমাদের বাসায় দ্বিতীয় বিয়ের আয়োজন হবে আজ রাতে, সবাইকে খবর দাও। আবিরও বাসায় রেখে এ বাসায় আমার মেয়ে থাকুক। বেআইন ও বাসা থেকে বরযাত্রী আসবে আবিরকে নিয়ে। এ বাসায় আমি নিজে হাতে আমার মেয়েকে সাজিয়ে রাখবো। কাজী ছাড়াই নতুন বিয়ে হবে দুজনের। বলা শেষ করে মা আমার মাথা একটু নামিয়ে কপালে আদর ভরা চুমু খেলো। আমি মায়ের দিকে ফ্যাল করে তাকালাম। আমার বিশ্বাস হচ্ছে না, চোখের কোণ জুড়ে খুশির পানি। বুকের ভেতরটা শীতল হতে থাকলো, সাথে অবাক করা খুশিতে বুকটা ধরপড় করে উঠলো। আব্বা পাশ থেকে খুশি খেয়াল গলা বলল, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আবিরের মা। আমি মাথা উঁচু করলাম। ভালোবাসা সম্মানের সাথে মা আমার দিকে তীব্র স্নেহভরা মুখ নিয়ে তাকালো। এরকম লক্ষ্মী মেয়ে আমি সবসময় চোখের সামনে রাখতে চাই। ছেলেকে ঘর জামাই বানাবো। মায়ের কথা শুনে তিনজনে হেসে উঠলাম। মনে হলো গত 2 দিনের মরণের তীব্র যন্ত্রণা যেমন পেয়েছি ঠিক তার উল্টো। স্বপ্নের মতো সুখের সময় এই মুহূর্তে দুনিয়াতে আমার জন্য উপরআল্লাহ নিজে পাঠিয়েছেন। মায়ের মুখটা সব থেকে মমতাময়ী মনে হচ্ছিল তখন। আমরা তিনজনের দিকে শান্তির চোখে তাকাচ্ছিলাম। হঠাৎ আব্বা হাসি দিয়ে বলে উঠল, আমার মেয়ের জন্য বাছাই করা সেরা সেই পাত্রটা কই? আবারও তিনজনে হেসে উঠলাম। মা আব্বাকে একটু ধমকের সুরে বলে উঠল,
তুমি গিয়ে জলদি আগের বিয়ের সব আয়োজন করো, সময় এক্কেবারে কম। আর পাত্রকে আমার মেয়ে আগে দেখে পছন্দ করে আসুক, তারপর ওকে বাড়ি পাঠাচ্ছি। আমি একটু লজ্জা পেয়ে উঠলাম। তিনজনের চোখে মুখে খুশির বন্যা। মা আমাকে অনেকটা আলতো ধাক্কা দিয়ে বের করলো ঘর থেকে। আমি আঁচল দিয়ে চোখে খুশির পানি মুছতে মুছতে খেয়াল করি আবির দরজার পাশে দাঁড়িয়েছে। ওর পুরো চোখ মুখ পানি, শার্টটাও ভিজে গেছে। বুকের বাম পাশে হাত রেখে নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়েছে। আমার বুঝতে বাকি রইল না এতক্ষণ সব শুনছিল। আমি এক মুহূর্ত দেরি না করে আবিরের হাত ধরে টান দিয়ে ওকে আমার ঘরে এনি। ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। ও আমাকে বোধহয় শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরলো। ও কাঁদছে, আমিও কাঁদছি, অঝরে দুইজন কাঁদছি। অদ্ভুত এক সুখের কান্না, এক জয়েন কান্না, দুজনের নতুন করে পাওয়া কান্না। এই অনুভূতি কাউকে বোঝানোর নয়। কান্নার জন্য দুজনের কেউ কথা বলতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ কান্নার পর আবির আমার মাথায় আলতো করে চুমু দিয়ে আমাকে ওর সামনে আনলো। ভাঙা গলায় বলে উঠলো, আমার বাচ্চা লাগবে না নীলা, আমাদের মা বাবাদের নিজেদের সন্তানের মতো দুজনে মিলে বাকি জীবন দেখব। আমি ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম। উত্তর দেওয়ার আগে জোর গলা করে আবারও বলে উঠলো, আমাকে কখনো ছেড়ে যাবে না নীলা, বেঁচে থাকতে তোমাকে আর আমার লাগবে। আমি পরম আনন্দে মাথা নাড়লাম। তারপর ও আমার চোখ মুখ নিজের হাত দিয়ে আলতো করে মুছে দিল। অনেক কেঁদেছি, সুখেও ও চোখের পানি আনবে না তুমি। আর হ্যাঁ, পাত্র পছন্দ হয়েছে তো? দুজনে হেসে উঠলাম আস্তে করে। এর থেকে সুন্দর সময় পৃথিবীতে আর হতে পারে না। নিজের সুখে নিজেকে একটু অহংকারী মনে হলো। একটু গর্ব নিয়ে গলাটা টেনে নিয়ে বললাম, এর থেকে ভালো পাত্র আমার জন্য আর কেউ হতে পারে না। দুজন দুজনের দিকে হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এর মাঝে মায়ের ডাক পড়লো, পাত্র তুমি এখন তোমাদের ওই বাড়িতে যাও, বিয়ের রাতে হবে। আমরা দুজনে হেসে উঠলাম, কিন্তু এবার জোরে হাসলাম। ওর হাত ধরে দুজনে মিলে মায়ের কাছে গেলাম। মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে আদর করলো। আমি নিজের মনে ভাবতে থাকলাম, আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী। দুজন মিলে মায়ের দিকে তাকালাম। মা আমাদের হাত ধরে নিয়ে বলল, আজকের পর থেকে তোমরাই আমাদের মা বাবা, আমরাই তোমাদের মা বাবা বলে ডাকবো, আমরাই সন্তান হব। ইস কি সুন্দর কথা! এত সুন্দর বোধহয় দুনিয়াতে কেউ কখনো শোনেনি। অসহায় কষ্টের পরে এতটা সুখ যথেষ্ট ক্ষণিকের জন্য নিজেকে অহংকারী ভাবার। উপরওয়ালার কাছে কোটি কোটি শুক্রিয়া। আবির আবার হেসে গেল। আমাদের বাড়ির উদ্দেশ্যে আব্বা সে কখন বেরিয়েছে। বিয়ের আয়োজন পাশে থাকা কয়েকজন আত্মীয়কে বলা হয়েছে। মা আমাকে নিয়ে বের হচ্ছে রাত কেনাকাটায়। রাতে আমাদের নাকি আবারও বিয়ে। আমার জামাই নাকি আসবে আমাকে বিয়ে করে ঘর জামাই হয়ে এই বাসায় থাকতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয় বিয়ে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।